নজর রাখবো পরবর্তী সংবাদে। পশ্চিমবঙ্গে 42টি আসনে প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেসের। আজকে রবিবার সকাল সকাল প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের। বাংলায় একতরফা ভাবে প্রার্থী ঘোষণা করায় মমতার উপরে চটেছে কংগ্রেস। ইতিমধ্যেই যে খবর উঠে আসছে বঙ্গ থেকে, আলোচনা করে প্রার্থী তালিকা ঘোষণা করা উচিত ছিল, এমনটাই দাবি, এমনটাই বললেন জয়রাম রমেশ। তবে জোট না হওয়ার জন্যই মমতাকে দায়ী করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তবে এরই মধ্যে আরো একটি তাৎপর্যপূর্ণ খবর, বাংলায় যে প্রার্থী তালিকা প্রকাশ করা হলো 42টি আসনে, সেই তালিকার মধ্যে নাম রয়েছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের। ভীষণই তাৎপর্যপূর্ণ বঙ্গ রাজনীতিতে। কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, বাংলার একতরফা ভাবে একদিকে প্রার্থী ঘোষণা করায় বিরোধীদের চাপ সহ্য করতে হচ্ছে, অন্যদিকে ইউসুফ পাঠান হয়েছেন প্রার্থী। কি জানতে পারছো আজকে প্রার্থী তালিকা প্রকাশকে কেন্দ্র করে? দেখো, বিজেপি বিরোধী যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটে থেকেও কিন্তু তৃণমূল বারবার দাবি করে এসেছিল যে তারা বাংলায় একাই লড়াই করবে, অর্থাৎ একলা চলোরের নীতি তারা এবার করবে। তা সত্ত্বেও বাংলায় তৃণমূলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কিন্তু অনেকটাই আশা ছিল কংগ্রেসের শীর্ষ নেতাদের। বিশেষ করে কংগ্রেসের নেতা অর্থাৎ জয়রাম রমেশ, তিনি বারবার দাবি করেছিলেন যে তৃণমূলের জন্য কংগ্রেসের দরজা খোলা রয়েছে। কিন্তু কংগ্রেসের সেই আশায় কিন্তু আজ একেবারেই জল ঢেলে দিয়েছে বাংলার একলা চলো পথের অনুসরণ তৃণমূলের। কেননা আজ যখন তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করে, তারপরেই কিন্তু গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ রবিবার ব্রিগেডের সভা, এবং সেই সভা থেকেই বাংলায় একা লড়াইয়ের কথা জানিয়ে দিয়েছেন, এবং সব আসনেই কিন্তু ইতিমধ্যে তৃণমূল প্রার্থী দিয়ে দিয়েছে। এই নিয়ে এবার তৃণমূলের সমালোচনা করতে দেখা গেছে জয়রাম রমেশকে। দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা তুমি বলছিলে বহরমপুরের কথা, সেই বহরমপুর কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আসন বাংলায়। কেননা এই বহরমপুর থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করবেন অধীর চৌধুরী। আর অধীর চৌধুরীর সাথে বাংলার যিনি সুপ্রিমো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার সাথে কিন্তু মূলত বিবাদ রয়েছে, যেটা লুকোচুরি নয়, ইতিমধ্যেই তা প্রকাশ্যে। তাই এই বিবাদ কিন্তু এই মুহূর্তে আবারও প্রকাশ হয়েছে সেই প্রার্থী তালিকায়। কেন আমি এই কথা বলছি? এই যে বহরমপুর কিন্তু একটা সংখ্যালঘু জায়গা, আর সেই জায়গায় যেহেতু অধীর চৌধুরীকে কংগ্রেস প্রার্থী করবে, তাই সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূলের টিকিটে। কেননা তিনিও একজন সংখ্যালঘু, তাই সেখানে যেন সংখ্যালঘু ভোট বেশি তৃণমূলের দিকে আসে, তার জন্য ইউসুফ পাঠানকে এই মুহূর্তে প্রার্থী। আরো একটা বড়সড় চমক রয়েছে, এই যে প্রার্থী তালিকা, সেখান থেকে বাদ পড়েছেন মিমি এবং সেখান থেকে বাদ পড়েছেন নুসরাত জাহান। কেন এই ভাবনা চিন্তা বা কেন এই সিদ্ধান্ত? অন্যদিকে ইউসুফ পাঠানের পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায়ের নামও কিন্তু উঠে এসেছে প্রার্থী তালিকাতে। হঠাৎ এই পরিবর্তন কেন? দেখো, এই যে তোমাকে প্রথমেই বলছিলাম একলা চলার নীতি, আর সেই জায়গায় কংগ্রেসের সাথে যতবারই দেখা গেছে ইন্ডিয়া জোটে মমতার বৈঠক, সেই বৈঠকে হয়তোবা বোঝা যাচ্ছিল যে এবার মমতা হয়তোবা 42টি আসন থেকে কিছুটা হলেও কংগ্রেসের জন্য ছাড়বে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু এমনটা আর হলো না। 42টার মধ্যে 42টাতেই কংগ্রেস, দুঃখিত, তৃণমূল কংগ্রেস এমন ভাবে তার প্রার্থীদেরকে সাজিয়ে তুলেছে যে কংগ্রেসের বিপক্ষে যদি তারা লড়াই করে, তবে সেক্ষেত্রে তাকে প্রার্থী দেওয়া হতে পারে। যেমন দেখা গেছে বহরমপুরে ইউসুফ পাঠান জনপ্রিয় একজন প্রাক্তন ক্রিকেটার। তৎসঙ্গে তুমি বলছিলে মিমি মজুমদারের কথা। দেখো, কিছুদিন আগে সংসদ পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, আর হয়তোবা এই বিষয়টাকে কেন্দ্র করেই মিমি মজুমদারকে প্রার্থীতে রাখা হয়নি। এছাড়া যে অভিনেত্রী মিমি, তিনি যেহেতু এই মুহূর্তে তৃণমূলের সাংসদ থাকছেন না, তাই সেই ক্ষেত্রে মিমিকে যদি সেখানে প্রার্থী দেওয়া হয়, তবে অনেকেই অনেক প্রশ্ন তুলতে পারে। তাই কিন্তু এই মুহূর্তে মিমিকে সেখানে প্রার্থী দেওয়া হয়নি বলেই খবর, এবং বাকিদেরকে কেন প্রার্থী করা হয়নি সেই বিষয়টা। অঙ্কিতা, বিজেপি থেকে আসা চারজনকেও তো প্রার্থী হিসেবে বলা যায় যে টিকিট দেওয়া হচ্ছে। হঠাৎই এই পরিবর্তনই বা কেন মনে হয়? দেখো, সব ক্ষেত্রেই রাজনীতিতে একটা বিষয় দেখা যায় যে এক দল থেকে যখন অন্য দলে কেউ আসে, তবে সেক্ষেত্রে একটা তাকে পদ দেওয়া হয় বা টিকিট দেওয়া হয়। হয়তোবা সেখানে এই ঘটনাটিতেও এই ব্যাপারটাই হয়েছে। হয়তোবা টিকিটের আশায় সে দল পরিবর্তন করে এখানে এসেছে, বা আগেই হয়তোবা তৃণমূল কংগ্রেসের সাথে তার আগেই আঘাত হয়ে গেছিল গোপনে। তাই ইতিমধ্যেই সে যখন দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে আসে, তখন তাকে টিকিট দেওয়া হয়। সেটাই
মূলত প্রত্যেকটা বিষয় নির্ভর করে তাদের দলীয় একদমই। বিষয়কে কেন্দ্র করে, তাদের মিটিং বা তাদের বৈঠকে কি আলোচনা হয়, যারা প্রতিপক্ষ রয়েছে তার সাথে কাকে দিলে বা কাকে প্রার্থী দিলে তারা সেই জায়গায় জয়ী হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু এর উপরেই নির্ভর করে। একেবারে। অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ বঙ্গে আজকে রাজনীতির ক্ষেত্রে সুপার সানডে, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ এবং 42টি আসনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস এবং সেই তালিকাতেই একের পর এক চমক দেখলো বঙ্গ রাজনীতি। একটা বিরতি নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।